বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক রাষ্ট্রচিন্তা কোর্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম উদারতাবাদ এবং উপযোগবাদ, এই দুটি তত্ত্বের ধারাবাহিকতা ক্রমে আজ আমরা উপযোগবাদ তত্ত্বের প্রবর্তক জেরেমি বেনথাম তিনি যেভাবে উপযোগবাদের ব্যাখ্যা করেছেন, আজকে বেনথামকে এবং তার উপযোগবাদকে অনুধাবনের চেষ্টা করব আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, এপিকিউরিয়াস এর দর্শন দিয়ে গত ক্লাস শেষ করেছিলাম। এপিকিউরিয়াসের অনুসারীরা স্টোয়িক দার্শনিকদের মধ্যে সুদূর অতীতেও এই মতবাদের অর্থাৎ উপযোগবাদের সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু আধুনিক কালে হবসই প্রথম এই উপযোগবাদের ধারণা প্রবর্তন করেন, যদিও তিনি উপযোগবাদ কথাটি ব্যবহার করেননি। এবং দর্শনের তত্ত্ব হিসেবে ডেভিড হিউম এটিকে আমাদের কাছে স্পষ্ট করেন নীতিটিকে। তিনিও উপযোগবাদ কথাটিকে সেভাবে ব্যবহার করেননি। আমাদের কাছে উপযোগবাদ তত্ত্ব এবং তার প্রায়োগিকতা স্পষ্ট করে তোলেন তিনি জেরেমি বেনথাম। রাষ্ট্রতাত্ত্বিক নয়, মূলত দার্শনিক, কিন্তু তার এই তত্ত্বের আলোকে তিনি জীবনের সব কিছুকে, বিশেষ করে আমরা যে বিষয়ে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের, রাষ্ট্র, সরকার, আইন, এসব কিছুকে উপযোগিতার আলোকে বিচার করেছেন। এজন্য উপযোগবাদ তত্ত্বের পায়োনিয়ার হিসেবে জেরেমি বেনথামকেই ধরা হয়। অর্থনীতিতে, আইনশাস্ত্রেও কিন্তু উপযোগবাদের প্রয়োগ রয়েছে। মূলত প্রিয় শিক্ষার্থীরা, জীবনে আমরা যা কিছুই করি উপযোগিতার কারণেই করা উচিত বলে আদর্শবাদীরা যে জাতীয় ধারণা বলেন, কর্তব্যের শর্তহীন অনুজ্ঞা বা এই জাতীয়, মূলত মানুষ কিন্তু তার প্রয়োজনেই, ওই যে একটা কথা বলে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আবার বাংলায় আমরা একটা প্রবাদ বলি কিন্তু অনেক সময়, যে লাভে লোহা বয়, বিনি লাভে তুলাও বয় না। এই যে কথাটি, এর মধ্যে উপযোগবাদের ঘ্রাণ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, হবসকেও অন্যতম প্রবক্তা বলে গণ্য করা হলেও তিনি যা বলেছিলেন তার মূল কথাটি হচ্ছে যে মানুষেরা যে পুরো সমাজ গঠন করেছিল, হবস লক রুশোর কথা আমরা প্রথম বর্ষেই পড়েছি, সামাজিক যুক্তি মতবাদ। সেখানে কি বলেছেন, যে নিজেদের নিরাপত্তা, বেঁচে থাকার প্রয়োজন বা উপযোগে মানুষ সমাজ গঠন করেছিল। মানুষ যুক্তিবাদী সচেতন বলেই সমাজের নিয়মকানুন মেনে চলে তা নয়, বরং সমাজের নিয়মকানুনের প্রতি মানুষ আনুগত্য দেখায় এ কারণেই যে সেগুলি তাদের উপযোগিতা পূরণ করবে বা প্রয়োজনীয়তা পূরণ করবে, তাদের স্বার্থ রক্ষিত হবে। আর নাগরিকের নিরাপত্তার স্বার্থ বিধানই তো রাষ্ট্রের কাজ, আর এটাই রাষ্ট্রের অস্তিত্বের হেতু। তবে হবস মনে করেছিলেন যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে সমস্ত ক্ষমতা অর্পণ করলে তারাই জনগণের এই স্বার্থ রক্ষা করবে, যেটা উপযোগবাদীরা নেননি। হিউম উপযোগবাদের মূল কথাটি আমাদের বললেন, যে আবেগ বা প্রবণতাই হলো মানুষের কাজ কর্মের মূল উপাদান। মানুষ আনন্দ পেতে চায় এবং যন্ত্রণাকে লাঘব করতে চায়, এভাবে সে বেঁচে থাকতে চায়। তবে উপযোগবাদকে সমন্বিত ও সক্রিয় দর্শনে পরিণত করেন জেরেমি বেনথাম। পরবর্তীতে জেমস মিল, জন স্টুয়ার্ট মিল এবং আরও অনেকে ধারাবাহিকতা ক্রমে এগিয়ে যায়। বেনথাম কিভাবে উপযোগবাদকে দেখেছেন? এসো আমরা একটি স্লাইড দেখি।
বেনথাম উপযোগবাদকে দেখেছেন কেবলমাত্র একটি মতবাদ হিসেবে নয়, বরং এই মতবাদের আলোকে রাষ্ট্র, সমাজ, আইন, কারাগার, নীতি, নৈতিকতা, শাস্তি সব কিছুকে তিনি এই উপযোগিতার নীতির আলোকে ব্যাখ্যা করার এবং প্রয়োগ করার চেষ্টা করেন। এবং দার্শনিক চরমবাদ বা ফিলোসফিক্যাল রেডিক্যাল এই জন্যে তার মতবাদকে আর অনুসারীদেরকে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উপযোগবাদ তত্ত্ব, এর মূল লক্ষ্য হচ্ছে মানুষের লক্ষ্য আর অভিপ্রায়ের সঠিক ব্যাখ্যা দেওয়া এবং নৈতিক বিচারে তার মান নির্ণয় করা। উপযোগবাদের এই যে তত্ত্ব অর্থনীতিতে ম্যালথাস, অ্যাডাম স্মিথ, রিকার্ডো এই সনাতন চিন্তাবিদেরা প্রয়োগ করে গেছেন। আবার এটিকে জন অস্টিন তার আইনশাস্ত্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায়ও ব্যবহার করেছেন। আমরা আগে পরিচিত হই আসলে বেনথামের সাথে। এসব প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তাকে প্রিকশাস বা বাল পৌর বলা হতো। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ, জেরেমি বেনথাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1748 সালে, অর্থাৎ শিল্প বিপ্লবেরই, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল তার 12 বছর আগে। আরেকটু স্মরণ করো, 1848 সালে কার্ল মার্কস এর বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কমিউনিস্ট ম্যানিফেস্টো এর 100 বছর আগে। এই যে সময়কালটি, এইটি ছিল আসলে তার পরিসর, জীবন পরিসর। এবং দেখতে পাচ্ছ তোমরা যে 1748 সালে তার জন্ম এবং 1832 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই পরিসরে চিন্তার জগতে তিনি বিশাল ফসল ফলিয়েছিলেন। ওই যে বললাম তিনি প্রিকশাস ছিলেন। এরকম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের লন্ডনের হাউন্ডসভিস নামক একটি জায়গায় এক সম্ভ্রান্ত পরিবারে। অসাধারণ মেধাবী ছিলেন, বাল্যকাল থেকেই বিদ্যা শিক্ষায় অনুরাগী ছিলেন। মাত্র 3 বছরে ল্যাটিন শিখেছিলেন, 6 বছরে ভলটেয়ার পড়েছিলেন, 7 বছরে ল্যাটিন ভাষায় কবিতা লিখতে শুরু করেছিলেন। 15 বছরে তিনি অক্সফোর্ড থেকে স্নাতক হন। এরপরে তিনি আইনশাস্ত্র অধ্যয়নে নিযুক্ত হন। তার এই যে জ্ঞান, তাতে তার পিতাকে আশাবাদী করে তুলেছিল যে তিনি খুব উজ্জ্বল একজন আইনবিদ হবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি আইনজীবী হননি, বরং আইন সংস্কারক এবং একজন দার্শনিক, যিনি জীবন জগৎকে উপযোগিতার আলোকে ব্যাখ্যা করে রাষ্ট্র, সমাজ সব কিছুর সংস্কারের চেষ্টা করেছেন। শুধু ইংল্যান্ডে নয়, ইউরোপের অন্যান্য দেশেও রাষ্ট্র পরিচালকেরা, বিখ্যাত মানুষেরা তার দ্বারা প্রভাবিত হয়েছে। ফরাসি বিপ্লবে যে চিন্তা ভাবনা, সেটিও তার দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, 1772 সালে ল প্র্যাকটিস শুরু করতে চেয়ে তিনি ধারাবাহিক হননি। তার মনে হয়েছে যে ইংল্যান্ডের যে আইন ব্যবস্থা তা এত ত্রুটিপূর্ণ যে তার পক্ষে অনুশীলন সম্ভব নয়। তখন থেকে তিনি প্রচলিত আইন সংস্কারের চেষ্টা করেছেন তার উপযোগিতার যে মূলনীতি, সেই মূলনীতির আলোকে। এবং তিনি সেই সময় ইংল্যান্ডের বিখ্যাত আরেকজন লেখক ব্ল্যাকস্টোন, তোমরা তার নাম জানো বোধ হয়, তার যে বিখ্যাত বইটি দ্য কমেন্টারিজ অন দ্য ইংলিশ ল, যেখানে তিনি ইংলিশ কমন লয়ের খুব প্রশংসা করেছেন, সেটির সমালোচনা করেন। এবং ইংল্যান্ডের আইন যে ত্রুটিপূর্ণ সে বিষয়ে তিনি যথেষ্ট সংস্কারের যে পরিসর সেটিকে সূচিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি তার রচনা পদ্ধতির কথা বলতে চাই, তাহলে বলতে হবে তিনি অভিজ্ঞতাবাদী পদ্ধতিতে তিনি তার চিন্তা ভাবনা বিশ্লেষণগুলি করেছেন।
আর যদি তার বিখ্যাত রচনার কথা বলি, তাহলে 1776 সালে তার প্রথম বই ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট বের হয়, যেটিতে তিনি সরকার, ইংল্যান্ডের তৎকালীন সরকার ব্যবস্থাকে এর বিভিন্ন দিক সমালোচনামূলক, ইংল্যান্ডের তৎকালীন আইন আর শাসন ব্যবস্থা দুইয়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এছাড়াও তার যে অন্যান্য বই, ডিফেন্স অফ ইউজারি, Introduction to the Principle of Moral and Legislation, Civil and Penal Legislation, Deontology, যেটি তার মৃত্যুর পরে বের হয়েছিল, অর্থাৎ দ্য সায়েন্স অফ মোরালস, কনস্টিটিউশনাল কোড, এগুলি তার বিখ্যাত রচনা। এবারে এসো আমরা বেন্থামের উপযোগবাদ তত্ত্বের সাথে পরিচিত হই। আরেকটি স্লাইডে যাই। বেন্থামের উপযোগবাদকে যদি ব্যাখ্যা করতে হয় সহজে, তাহলে আমাদের আগে চিনতে হবে উপযোগিতার যে নীতি সেটিকে। আসলে উপযোগিতার যে নীতি সেটি হচ্ছে, আমরা যদি অর্থনীতি তোমরা যারা পড়েছো বোধহয় আরও ভালো জানো এই বিষয়ে, যে কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে, সে সম্পদ বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে, ভালো মন্দ যা কিছুই হোক না কেন, কোনো দ্রব্য যদি অভাব বা প্রয়োজন মেটায় তাহলে তার উপযোগিতা রয়েছে। এটি হচ্ছে অর্থনীতির ভাষ্য। অর্থাৎ খুব সহজে কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। বেন্থাম এটিকে এভাবে ব্যাখ্যা করেছেন, স্লাইডে আমরা দেখিয়েছি, যে উপযোগিতার নীতি বলতে সেই নীতিকে বোঝায় যা সংশ্লিষ্ট পক্ষের সুখ বৃদ্ধি আর অভাব মোচনের ক্ষেত্রে, অর্থাৎ সুখ বৃদ্ধির ক্ষেত্রে যে অনুকূলতা প্রতিকূলতা, সেইটির প্রবণতা অনুসারে যাবতীয় কাজের প্রতি সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করে। আরেকটু সহজ করে বলা যেতে পারে যে উপযোগিতার নীতি হচ্ছে সেই নীতি যা প্রতিটি কাজকে সমর্থন বা অসমর্থন করে আনন্দ বৃদ্ধি হ্রাসের পরিমাপক দ্বারা। সাধারণভাবে জীবনে তাই কিনা বলো, যে আমরা যে কাজ করতে আনন্দ পাই সেই কাজ সাধারণত করি, আর যে কাজে কষ্ট পাই সেটি এড়িয়ে চলতে পছন্দ করি। হ্যাঁ, আমরা কষ্টও অনেক সময় করি আনন্দ বৃদ্ধির জন্য, যেমন তোমরা ভালো রেজাল্ট করার জন্য কষ্ট করে লেখাপড়া করো। তো যাই হোক, আমাদের মূল টার্গেট থাকে যে আজ, কাল এবং আগামীর জন্যে আমাদের আনন্দ বা সুখ নিশ্চিত করা, তাই নয়? এটি হচ্ছে উপযোগিতার আসলে মূল কথা। এবং এই উপযোগিতাকে বেন্থাম বস্তুর ধর্ম বলে উল্লেখ করেছেন। অর্থাৎ একটি বস্তুর উপকার, সুযোগ, আনন্দ, কল্যাণ, সুখ যা নিশ্চিত করতে পারে, একই সাথে তা যে যন্ত্রণা, বেদনা এগুলিকে উপশম করতে পারে বা ব্যক্তিকে রেহাই দিতে পারে, সেইটি হচ্ছে কোনো বস্তুর উপযোগিতা। এখন আমরা যদি উনি কিভাবে এই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন সেদিকে যাই, তাহলে একটি মজার কথা খেয়াল করো। তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রকৃতি মানুষকে আনন্দ বেদনা এই দুই সার্বভৌম প্রভুর শাসনাধীনে ন্যস্ত করেছে। আমাদের কি করা উচিত তা নির্দেশ করে দেওয়া, এবং আমরা কি করব যথার্থভাবে তা স্থির করে দেওয়া একান্তভাবেই এই দুই প্রভুর কাজ। এই দুই প্রভুর সিংহাসনের সাথেই বাধা রয়েছে একদিকে ন্যায় অন্যায়ের বৈজয়ন্তী, অন্যদিকে কার্যকারণের দাসত্ব শৃঙ্খল। আমাদের সকল কথায়, সকল কাজে, সকল চিন্তায় আমরা এইগুলি আমাদের নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আনন্দ বেদনার যে অনুভব বা যে চিন্তা সেটি আমাদের নিয়ন্ত্রণ করে। এদের দাসত্ব শৃঙ্খল থেকে আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করলেও, যেমন অনেক ক্ষেত্রে সন্ন্যাসীরা করে, তাই না? চেষ্টা করলেও দেখা যায় যে পরিণামে আমরা এদের দাসত্ব শৃঙ্খলেই বাধা পড়ি। অর্থাৎ যা কিছু আমরা করি না কেন তার
আলটিমেট টার্গেট থাকে যে আমরা আনন্দ বা সুখ পাবো এবং দুঃখকে এড়িয়ে চলবো। হেডোনিজম বা হিতবাদ তত্ত্বের মধ্যে দিয়ে এই কথাটি আমরা পাই। তাহলে উপযোগিতার নীতি এই দাসত্বকে স্বীকার করে নেয় এবং তাকে এমন একটি ব্যবস্থার ভিত্তি হিসেবে রচনার জন্যে গ্রহণ করে যার লক্ষ্য হচ্ছে যুক্তি ও আইনের দ্বারা আনন্দের যে বুনন, ফেব্রিক অফ ফেলিসিটি, সেটিকে মজবুত করা মানুষের জীবনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে সুখবাদী ধারণা, আমরা যদিও দেখতে পাচ্ছি যে সুখের সাথে কল্যাণের এই ধারণা প্রাচীন দর্শনেও পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে হবস, হিউম হয়ে বেনথামে এসে সেই তত্ত্বটি পরিষ্কার হয়ে শুধু জীবনকে ব্যাখ্যা নয়, সেটি জীবনে প্রয়োগের ক্ষেত্রকেও যথেষ্ট প্রসারিত করেছে। তাহলে বেনথামের উপযোগবাদের মূল কথা কি? মূল কথা হলো আনন্দ অন্বেষণ করা ব্যক্তির জীবনের মৌল বাসনা বা প্রাইমারি ডিজায়ার। এই মৌল বাসনার প্রতি যে অনুকূলতার নীতি, সেটি হচ্ছে উপযোগিতার নীতি। তার মতে ব্যক্তি বা সরকার যে কোনো কাজের যে যৌক্তিকতা বা অযৌক্তিকতা তা এই উপযোগিতা নীতির উপরে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়টির কথা আমরা বলছি, সেই উপযোগবাদের কথা, সেখানে আমরা বেনথামের যে উপযোগবাদ পাই, যে একটা জায়গায় কিন্তু আমাদের মনে খটকা লাগতে পারে। আমাদের সকলের আনন্দ বেদনা কি এক জিনিসে? কখনো কখনো দেখা যায় এক একজন এক এক জিনিসে আনন্দ পায়। তো সরকারের পক্ষে কি সকলের এরকম আলাদা আলাদা আনন্দের খোঁজ করে সেইভাবে নীতি গ্রহণ করা বা আইন করা সম্ভব? সেই যে একটা সমস্যার জায়গা, সেই জায়গাটিতে দেখো নিচের কথাটিকে আমি যেটা হাইলাইট করেছি, যে সেক্ষেত্রে তার অভিমত হচ্ছে সরকার এমন বা কর্তৃপক্ষ এমন নীতি বা নিয়ম বা প্রণয়ন করবে যাতে করে সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক মঙ্গল হয়ে থাকে। জোসেফ প্রিস্টলের কাছ থেকে তিনি এই নীতিটির সূচনা পর্বে পেয়েছিলেন, পরবর্তীতে নিজের মতো করে তিনি এটিকে সাজিয়েছেন। অর্থাৎ উপযোগিতার নীতিটিকে সর্বাধিক সংখ্যক ব্যক্তির যেটি গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, এটি হচ্ছে বেনথামের উপযোগবাদের জিস্ট বা মূল। কথাটির অর্থ হচ্ছে এরকম যে সরকার বা রাষ্ট্র কর্তৃপক্ষ উপযোগিতার ভিত্তিতে এমনভাবে জীবন পদ্ধতি নির্ধারণ করবে যাতে করে একটি ব্যবস্থার মধ্যে সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ নিশ্চিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে এসো আমরা বেনথামের এই উপযোগিতা যে নীতির যে মূল নীতি, উপযোগবাদের যে মূল নীতি, সেটি সম্পর্কে একটু আলোচনা করি। মূলত 5টি নীতির কথা বেনথাম বলেছেন। প্রথম হচ্ছে আনন্দই একমাত্র জিনিস যা ভালো, আর বেদনাই হচ্ছে একমাত্র জিনিস যা খারাপ। 2 নম্বর, পুরোপুরি নির্ভুল না হলেও আনন্দ বেদনাকে পরিমাপ করা সম্ভব। তৃতীয়ত তিনি বলছেন প্রত্যেকটি মানুষ শুধু যে আনন্দের অন্বেষণ আর বেদনা পরিহার করতে চায় তাই নয়, বাস্তবেও সে তাই করে। এবং 4 নম্বর হচ্ছে যদিও মানুষ প্রধানত আনন্দ পেতে চায় এবং বেদনাকে পরিহার করতে চায়, তবু সার্বিকভাবে আনন্দের পরিমাণ বৃদ্ধি করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। এবং 5 নম্বর তিনি বলছেন যে অনুমোদন বা বৈধতা প্রদানের মধ্যে দিয়ে আইন পরিষদ আনন্দ বর্ধনের ও বেদনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সময় ইংল্যান্ডে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম ছিল যেমন আমাদের।
যেখানে জনগণের প্রতিনিধিরা জনগণের জীবনকে কল্যাণমুখী করার জন্যে, পরিচালনা করার জন্যে বিভিন্ন নীতি সিদ্ধান্ত গ্রহণ করেন, আইন তৈরি করেন। তো তিনি বলছেন যে এই আইন পরিষদ পারে তার নীতির মাধ্যমে বা আইনের মাধ্যমে মানুষের জীবনের আনন্দ বৃদ্ধি আর বেদনা হ্রাসের ব্যবস্থা করতে। তো এই যে কথাটি তোমাদের কাছে কি যথেষ্ট খুব মনে হচ্ছে যে শুধুমাত্র এই যে বিষয়টি সেটি একেবারে আকাশ থেকে নেমে এসেছে বা এরকম? আসলে তিনি এর যৌক্তিকতা হিসেবে বেনথাম এর অনুমোদনের কথাও বলেছেন, হ্যাঁ, যে আনন্দের অনুমোদন বা বেদনার অননুমোদন এই সম্পর্কেও তিনি কথা বলেছেন। এই অনুমোদনকে তিনি 4 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্রাকৃতিক, একটি রাজনৈতিক, একটি নৈতিক এবং ধর্মীয়। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ যে আইন মান্য করে বা অমান্য করার প্রবণতা থেকে বিরত থাকে তা এই 4টি অনুমোদনের জন্যেই করে থাকে। যেহেতু প্রত্যেকটি কাজের সাথে সংশ্লিষ্ট আনন্দ বেদনা যে কোনো আইন বা বিধিকে, আচরণবিধি, যে সেটিকে অবশ্য পালনীয় করে তোলে, সেহেতু এগুলোর বিষয়ে এক একটিকে এক একটি অনুমোদন বলে তিনি চিহ্নিত করেছেন। যেমন প্রাকৃতিক অনুমোদন যদি বলা হয়, তিনি বলছেন যে বিশেষ কোনো ইচ্ছাশক্তির দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃতির স্বাভাবিক পদ্ধতিতে আমরা যখন আনন্দ বেদনা লাভ করি তখন সেটি হচ্ছে প্রাকৃতিক অনুমোদন। যখন কোনো সমাজের বৈধ কর্তৃপক্ষের উৎস থেকে অনুমোদন আসে, যেটা আমরা সাধারণত আইনের আকারে পেয়ে থাকি, সেটিকে বলা হয় রাজনৈতিক অনুমোদন, তাই না? আমরা আমাদের সম্পত্তি, তার বৈবাহিক জীবন বা যাই হোক জীবনে যেগুলি রীতি পদ্ধতি সাধারণত একটি রাষ্ট্রের রাজনৈতিক অনুমোদন সূত্রে এসে থাকে। অন্যভাবেও আরও 2-1ভাবে আসে। যেমন একটি হচ্ছে তোমার যে মোরালিটি, যেটি আমরা বলছি যে নৈতিক অনুমোদন। সব কিছুই তো আর আইনের অধীনে না। সমাজে এমন অনেক বিষয় রয়েছে যেটি জনমত থেকে উঠে আসে, যে জনগণের সেটির উপরে আস্থা আছে বা জনগণ নিজেরাই সেটি মেনে নিয়েছে। এই উৎস থেকে যখন আনন্দ বেদনার বিষয়গুলি আসে সেটিকে নৈতিক অনুমোদন বলছেন। আর ধর্মীয় বিশ্বাসের প্রেক্ষিতে যখন আনন্দ বেদনার অনুমোদন হয় তখন সেইটি হচ্ছে ধর্মীয় অনুমোদন। যেমন পৃথিবীর সর্বত্রই বৈবাহিক বন্ধনের যে বিষয়টি সেটি সাধারণত ধর্মীয় অনুমোদনের মাধ্যমে আসে। তাহলে বিবাহের মাধ্যমে যে সুখ বা বেদনা বা এই জাতীয় বিষয়গুলি এটির মাধ্যমেই অনুভব করা হয়। যাই হোক, এই যে আনন্দ আর বেদনা সেটিকে যদি আমরা পরিমাপ করতে চাই, ওই যে বলছিলাম যে আসলে কি পরিমাপ করা সম্ভব নাকি, যে কোনটায় কিভাবে আনন্দ পাওয়া যায়, এটা কি কোনো স্কেল নির্ধারণ করা সম্ভব নাকি? তো ওই 5 মূলনীতির মধ্যেই তোমরা খেয়াল করেছো যে তিনি বলছেন যে একেবারে নির্ভুল না হলেও আনন্দ বেদনাকে তার পরিমাণ নির্ধারণ করা যায় বা পরিমাপ করা যায়। তো কিভাবে পরিমাপ করা যায় সেটিও আমরা একটু জেনে নিই। তিনি বলছেন যে 7টি নীতির ভিত্তিতে আনন্দ বেদনাকে পরিমাপ করা যায়। পরিমাপ করে সেই অনুসারে আমরা ব্যবস্থা নিতে পারি। তার প্রত্যক্ষ যে 4টি, একটি হচ্ছে তীব্রতা, অর্থাৎ আনন্দ বা বেদনার তীব্রতা অনুসারে আমরা কোনো কিছুকে গ্রহণ করি বা অগ্রহণ করি। 2 নম্বর হচ্ছে স্থিতিকাল, যে এই আনন্দ কতদিন থাকবে সেটি দিয়ে আমরা যে কোনো বিষয়ের সিদ্ধান্তকে গ্রহণ করি। নিশ্চয়তা, যে আসলে আনন্দ পাবো কি না, আমার কষ্ট দূর হবে কি না, সেই নিশ্চয়তা একটি পরিমাপক। এবং নৈকট্য বা দূরত্ব, যে এটি কাছাকাছি না সুদূর পরাহত কোনো জিনিসের কথা বলা হচ্ছে। আর যদি পরোক্ষ মেজারমেন্টের কথা বলা হয় তাহলে 3টি জিনিসের কথা বলেছেন। একটি হচ্ছে উর্বরতা,
ফার্টিলিটি, অর্থাৎ এক আনন্দ থেকে আর এক আনন্দ বা অনুরূপ অন্য আনন্দ সম্ভব কিনা সেটি দিয়ে বিচার করা যায় সুখের পরিমাণ। বিশুদ্ধতা, অর্থাৎ আনন্দ বেদনার অনুভূতি থেকে এর বিপরীত কোনো কিছু আসবে নাকি এটি বিশুদ্ধভাবেই আমাদের আনন্দ বৃদ্ধি করবে, বেদনা লাঘব করবে। আর ব্যাপ্তি, অর্থাৎ বিশেষ কোনো আনন্দ বেদনার দ্বারা কত সংখ্যক লোক প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে, এটির দ্বারা পরিমাপ করা যায় আনন্দ বেদনাকে। তো একটা জিনিস খেয়াল করেছো যে তিনি কিন্তু পরিমাণগত দিকটিকে এমফ্যাসিস করছেন, গুণগত দিকটিকে নয়, যেটি আমরা পরের ক্লাসে যখন জন স্টুয়ার্ট মিলকে বলবো তিনি এই বেনথামের এই নীতির এই জিনিসটিকে সমালোচনা করেছেন যে আনন্দ আর বেদনাকে কেবল পরিমাণ দিয়ে দেখলে হবে না, এর গুণগত দিকটিও দেখতে হবে। কিন্তু বেনথাম বলছেন যে পরিমাণ যথেষ্ট, গুণের ব্যাপার নেই। যদি কেউ, তিনি বলছেন কথাটি এভাবে যে লব্ধ আনন্দের পরিমাণ যদি সমান হয় তাহলে পুষ্পিনই হোক আর পদ্মই হোক, কেউ যদি পুষ্পিন পড়ে যে আনন্দ পায় অথবা পদ্ম পড়ে যে আনন্দ পায় সেই আনন্দের পরিমাণ যদি সমান হয় তাহলে কি পড়ে আনন্দ পেল, কি করে আনন্দ পেল সেটি অত দেখবার বিষয় নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে এসো আমরা দেখি একটু যে রাষ্ট্র আর সরকারকে কিভাবে উপযোগিতার নীতির ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। তিনি জেরেমি বেনথাম এই উপযোগিতার নীতিকে প্রয়োগ করে রাষ্ট্রকে একটা মেকানিজম বা বলা যেতে পারে একটা যন্ত্র, মেশিনের আকারেই দেখেছেন। তিনি বিশ্বাস করেন যে কোনো অস্পষ্ট সীমাহীন কোনো লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়নি। রাষ্ট্রের সৃষ্টি হয়েছে স্রেফ মানুষের সুখ বৃদ্ধি আর দুঃখ হ্রাসের ব্যাপারে তার যে উপযোগিতা বিদ্যমান সেই কারণে, এবং উপযোগিতার নীতি অনুসারে যা কিছু নৈতিক আর কল্যাণকর তা বলবৎ করার জন্যে মানুষ এই যন্ত্রের উদ্ভাবন করেছে। কাজেই মানে অন্যান্য ধরো পরিবার বা অন্যান্য সামাজিক কাঠামোগুলোও কিন্তু মূলত মানুষের কল্যাণ করতে চায়, আর কল্যাণ মানেই আনন্দ বৃদ্ধি বেনথামীয় ব্যাখ্যা অনুসারে। তার সাথে রাষ্ট্রের পার্থক্য কী? রাষ্ট্রের বিশেষত্ব হচ্ছে যে রাষ্ট্র এই আনন্দ বৃদ্ধির জন্যে আইন তৈরি করতে পারে, যেটিকে মানতে হবে এবং সেটিকে বলবৎ করতে পারে। তাহলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের যে সুপ্রিমসি সেটি হচ্ছে তার এই ক্ষমতার মধ্যে। আর যদি আমরা সরকারের কথা বলি তাহলে সরকারের বিষয়টিকে তিনি যখন বিভিন্ন এর আগেও রাষ্ট্রচিন্তাবিদদের কথা আমরা বলেছি কে কোন ধরনের সরকারকে পছন্দ করেন, এই যে প্রকারভেদ, বেনথাম এই প্রকারভেদকে গুরুত্ব দেননি। বেনথাম গুরুত্ব দিয়েছেন সরকারের উদ্দেশ্যকে। তার মতে যে সরকারও একটি যন্ত্র, এবং এই যে সরকার নামক যে যন্ত্র তার উদ্দেশ্য ঠিকভাবে সাধিত হচ্ছে কি না এটাই বিচার্য বিষয়। সরকার কী ধরনের সরকার সেটা বিষয় নয়। তবে তিনি গণতন্ত্রের প্রতি তার একটি আকর্ষণ ছিল, এর পেছনে কারণও রয়েছে। তার মতে তার সময়ে তোমরা জানো যে ইংল্যান্ডে তো রাজতন্ত্র প্রচলিত ছিল, যদিও সেটি নিয়ন্ত্রিত রাজতন্ত্র, তাই না? আমরা বলি যখন তোমরা প্রথম বর্ষে পড়ো বলি যে রাজকীয় প্রজাতন্ত্র। ব্রিটেনের ব্যবস্থা তো সেইটি, যদিও ব্রিটেনে কিন্তু প্রকৃত শাসন ব্যবস্থাকে চিনতে গেলে কি বলি আমরা যে ব্রিটেন হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার সূতিকাগার, অর্থাৎ সেখানে প্র্যাকটিস হয় মূলত পার্লামেন্টারি গভর্নমেন্টের। যাই হোক, তিনি এই রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের চেয়ে গণতন্ত্রে যেহেতু সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক কল্যাণ এই নীতি প্রয়োগ করার সুযোগ রয়েছে, সেই জন্যে তিনি গণতন্ত্রকেই পছন্দ করেন। আর গণতন্ত্রের উপযোগিতা নীতির ভিত্তিতে একটি বিশাল একটি আইন ব্যবস্থা প্রণয়নের সুযোগ রয়েছে। পার্লামেন্টে জনগণের প্রতিনিধিরা যায়, তারা দেখেছো তো যে একজন এমপি তার নিজ নিজ এলাকার জনগণের কল্যাণ মঙ্গলের জন্যে বলা যেতে পারে ওখানে বাকযুদ্ধ করেন। তো সেক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারে? জনগণের সার্বিকভাবে সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক মঙ্গলের জন্যে
আইন প্রণয়ন করতে পারে, নীতি নির্ধারণ করতে পারে, যেটি গণতন্ত্রে যতটা সহজ সে রাজতন্ত্র বা অভিজাততন্ত্রে কিন্তু এত সহজ নয়। তিনি সেই কারণে সেই সময় ব্রিটেনের যে শাসন ব্যবস্থা সেটিকে সমালোচনা করেছেন ফ্র্যাগমেন্ট অফ গভর্নমেন্টে, এবং এটাকে অভিজাততন্ত্র পীড়িত রাজতন্ত্র বলে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খেয়াল আছে কিনা তার প্রায়োগিক চিন্তাভাবনার মূল সূচনাটাই কিন্তু আইন প্রণয়ন আর আইন প্রণয়ন প্রক্রিয়া এই বিষয় নিয়েই তিনি সংস্কার সাধন করতে গিয়ে তারপর রাষ্ট্র সরকার বা বিভিন্ন বিষয়ে তার চিন্তাভাবনাকে প্রসারিত করেছেন। তো আইন কি? তার মতে আইন হচ্ছে আদেশের আকারে প্রদত্ত মানবিক ও ঐশ্বরিক ইচ্ছার অভিব্যক্তি। একটি রাজনৈতিক সমাজে বিধিসম্মতভাবে গঠিত কর্তৃপক্ষ যেসব আদেশ প্রদান করে এবং উক্ত সমাজের সদস্যগণ যে অভ্যাসগতভাবে যেগুলিকে মান্য করে সেগুলিকেই আইন বলে অভিহিত করা হয়। এই আইন যাতে জনগণের জীবনের উপযোগিতা অনুসারে হয়, অর্থাৎ আলংকারিক কোনোভাবে কোনো কল্পকথা অনুসারে নয়, বস্তুত জনগণের জীবনের প্রাত্যহিক চাহিদা মেটাতে পারে বা জনগণের জীবনের সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে এবং তাদের বেদনা কমাতে পারে, সেই উপযোগিতার নীতির ভিত্তিতে যেন আইন প্রণীত হয় সেটি তার লক্ষ্য ছিল। এবং একইভাবে তিনি এই উপযোগিতা নীতির ভিত্তিতে কারাদণ্ড বা কারা ব্যবস্থা এবং এমনভাবে সুপারিশ করেছেন যাতে করে ওখানে কেবল মানুষ শাস্তি না পেয়ে ওখান থেকে মানুষ শুদ্ধ হওয়ার প্রক্রিয়ার প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ মানুষের জীবনের যে বিভিন্ন দিক রয়েছে যেটিকে রাষ্ট্র সরকার স্পর্শ করে, সেই দিকগুলিকে উপযোগিতার নীতির ভিত্তিতে, অর্থাৎ কোনো আদর্শ বা কোনো কল্পিত আদর্শ দিয়ে নয়, মানুষের প্রয়োজন মেটাতে পারে এই নীতির ভিত্তিতে যাতে করে পরিচালিত হয়, সেটি ছিল বেন্থামের রাষ্ট্রচিন্তার মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব জন স্টুয়ার্ট মিলের উপযোগিতা নীতি বা উপযোগবাদ সম্পর্কে। সে পর্যন্ত ভালো থেকো সকলে, সুস্থ থেকো, শুভকামনা রইল।